বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি ব্যারিস্টার মঈন ফিরোজী। ব্যারিস্টার মঈন ফিরোজীর উল্টো দিকে বসা আছেন জাহিদ নওয়াজ খান, তিনি বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং চ্যানেল আইতে এর আগে প্রধান বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। এখনও পর্যন্ত তার নতুন দায়িত্ব কি সেটা এখন পর্যন্ত বোধহয় কর্তৃপক্ষ ঠিক করে উঠতে পারেনি। জাহিদ নওয়াজ খান এবং মিস্টার মঈন ফিরোজী, আপনাদের দুজনকে স্বাগত তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সংবিধান সংস্কার কমিশনে ছিলেন এবং আপনারা কেউ পছন্দ করুক কিংবা না করুক, আপনারা যথেষ্ট কষ্ট করে আমি বলবো একটা রিপোর্ট দাঁড় করিয়েছেন, প্রস্তাবনা দাঁড় করিয়েছেন এবং তার ভিত্তিতে সেটাকে ধরে এবং আরও অন্য কিছু কমিশনের রিপোর্ট নিয়ে ঐকমত্য কমিশন কাজ করছে। ঐকমত্য কত দূর, আর আপনারা যে প্রস্তাবনা দিয়েছিলেন তারই বা ভবিষ্যৎ কী বলে এখন শেষ পর্যন্ত মনে হচ্ছে গত কিছুদিনের এক্সারসাইজে পলিটিক্যাল পার্টিগুলো এবং কনসেনসাস কমিশনের? আপনাকে ধন্যবাদ। আমরা তো একটা আশা নিয়ে শুরু করেছিলাম এবং আমরা যখন একসাথে বসেছি আমাদের কয়েকটা টার্গেট ছিল যে আমরা যে রেকমেন্ডেশনগুলো করব তার কিছু রেকমেন্ডেশন হয়তো সহজে বাস্তবায়নযোগ্য হবে, কিছু রেকমেন্ডেশন আরও স্ক্রুটিনি করে তারপরে এগুলোর বাস্তবতার সাথে তাল মিলিয়ে সেগুলো বাস্তবায়ন করা, আর কিছু রেকমেন্ডেশন আছে যেগুলো ভবিষ্যৎ কেন্দ্রিক। একটা দেশকে সংবিধান কিন্তু 5 বছর 10 বছরের জন্য তৈরি হয় না। বহু দেশে আছে 100-150 বছর ধরেও একটা সংবিধানের উপরে ভিত্তি করেই দেশটা গঠিত হয়েছে। আমাদের সংবিধানটা 72-এ যেভাবে তৈরি হয়েছিল এটা এমন একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে যেখানে এর চুলচেরা বিশ্লেষণ ঠিকমতো না করে সংবিধানটাকে তৈরি করা হয়েছিল। তারপরে কাটাছেঁড়া করতে করতে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি, এই সংবিধানটা রাষ্ট্রের যে একটা স্থায়ী দলিল হিসেবে আর থাকার সুযোগ ছিল না। সংবিধান সংস্কার কমিশনে বসে আমরা এই বিষয়টাই ফোকাস করেছি যে এমন একটা দলিল হওয়া উচিত যেখানে দল পরিবর্তন হলে সংবিধান পরিবর্তন হয়ে যাবে, এটা যাতে না হয়। সংবিধানের আলটিমেট স্থায়ী কাঠামোগুলো দেশের ভবিষ্যৎকে চিন্তা করে হবে। কোনো একটা দলের তার চিন্তাধারার সাথে শুধু সামঞ্জস্যপূর্ণ হবে তা না, জাতির জন্য একটা দিক নির্দেশনা হিসাবে লং টার্ম বেসিসে থাকবে। সেই জায়গা থেকে আমরা কাজ করেছি। এখন এর বাস্তবায়নের প্রক্রিয়ায় বর্তমান সরকার অবশ্যই আমাদের কমিশনের রেকমেন্ডেশন করার এখতিয়ার ছিল, বাস্তবায়ন হওয়ার জন্যে ঐক্যমত্য কমিশন করা হয়েছে। স্বাভাবিকভাবে সংবিধান এমন একটা দলিল যেটা চাইলেই আপনি একটা আইন করে এটা পরিবর্তন করতে পারবেন না। এর একটা নিজস্ব অবস্থান আছে এবং একটা প্রক্রিয়া আছে। ঐক্যমত্য কমিশনের মূলত যে কাজটা, যেটা আমরা আমাদের কমিশনে বসে আমরা ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওপেন রেখেছি, কারণ এখানে রাজনৈতিক ঐক্যমতের একটা ব্যাপার আছে। আর সংবিধানের যেহেতু সুদূর প্রসারী একটা বিষয় আছে, রাজনৈতিক ঐক্যমত না হলে কিছুদিন পরে আবার এটাকে নিয়ে টানাহেচড়া হবে। ঐক্যমত্য কমিশন সেই কাজটাই শুরু করেছিলেন এবং বিগত 6 মাস ধরে, এখন তো আরও 1 মাস বাড়িয়েছেন, ওনারা এটা নিয়ে রাজনৈতিক দলের সাথে কাজ করেছেন। ইতিবাচক জায়গাটা একটু বলে আমি এর অন্য দিকটা বলবো। ইতিবাচক জায়গাটা হচ্ছে আমরা যে একসাথে বসে কথা বলি, আমাদের এই সংস্কৃতিটা ছিল না দীর্ঘদিন। রাজনৈতিক দল মিলে বসা মানেই হচ্ছে কাদা ছোড়াছুড়ি করা। আপনাদের এইসব টকশোতেও যারা রাজনীতিবিদরা আসলেন অনেক সময় দেখবেন কুরুচিপূর্ণ কথা একজন আরেকজনকে বলতো। এই কালচারটার পরিবর্তন হয়েছে। এই সরকারের সময় কমিশনের, ঐক্যমত্য কমিশনের অ্যাচিভমেন্ট কী হবে সেটা নিয়ে অনেক গবেষণা বা আলোচনার বিষয় থাকবে, কিন্তু একটা জিনিস সত্য যে অনেক দল মিলে এক জায়গায় বসে কথা বলার কালচারটা আমরা দীর্ঘদিন ধরে হারিয়ে গেছে। এই কালচারটা ফিরে এসছে, এটা একটা খুবই ইতিবাচক জায়গা। এবার আসেন বাস্তবায়নের জায়গাটা। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মতামত আছে, সেটা হলো সংবিধান শুধু না, সমস্ত সংস্কারের যতগুলো সাবজেক্ট আছে, এই সরকারের সংস্কার বিষয়টা বাস্তবায়নের যে সুযোগটা প্রথম থেকে ছিল, ওনারা যদি সিরিয়াস হতো তাহলে হয়তো এতদিনে দৃশ্যমান অনেক কিছু হয়ে যেত।
আমরা দেখেছি কিছুটা, আমার কাছে এখন মনে হয় এটা হয়তো ইচ্ছাকৃতভাবেই ডিলে করা। এই ইচ্ছাকৃতভাবে ডিলে করে এখন ক্যাবিনেটে দেখলাম যে আরও 246টা নতুন প্রস্তাব ওনারা এই সময় বাস্তবায়ন করবেন বলছেন। এর আগে 165টার মতো বিষয় ওনারা এনেছিলেন, তার মধ্যে শুধুমাত্র 37টা বাস্তবায়ন হয়েছে। সংস্কার কিন্তু শুধু আইনের পরিবর্তন না, সংস্কার কিন্তু সংস্কৃতির পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, অনেকগুলো বিষয় আছে যেগুলো কিন্তু আইন করে এটাকে অধ্যাদেশ জারি করেই করতে হবে এমন কোনো কথা নেই। এই প্র্যাকটিসগুলো কিন্তু চাইলে ওনারা খুব সহজেই করতে পারতেন। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি সংস্কার যখন করতে যাবেন অবশ্যই মুক্ত মনা লোক লাগবে। ব্যুরোক্রেসিতে কারা বসে আছে? এই সরকার তো প্রথম থেকে ওই লোকগুলোকেই রেখেছে যারা ফ্যাসিস্টের দোসর ছিল, যারা তাদেরকে প্রমোট করেছে এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এই লোকগুলো এখনও প্রশাসনের উপরের স্তরে রয়ে গেছে, যার কারণে আপনি যারা এই দেশকে একটা পশ্চাৎপদ অবস্থা নিয়ে গেছে সেই লোকগুলো আপনি ভবিষ্যৎ রচনা করবেন এটা তো আশা করা যায় না। সেই জন্য দেখা গেছে যখনই ওনারা কোনো পদক্ষেপ নিয়েছেন ভিতর থেকে অনেক ধরনের রেজিস্ট্যান্স এসছে বলে আমরা দেখতে পেয়েছি। এখন তাহলে আসলে কি অবস্থানটা দাঁড়াচ্ছে যেটা আমার মতামতটা বলতে চাচ্ছি, সেটা হলো যতটুকু ওনারা করেছেন আমার কাছে এইটুকুই আমি সুক্রিয়া, আমি এর বেশি কিছু আশা করি না। মানে কারা? বর্তমান সরকার যেটা যতটুকু বাস্তবায়ন করতে পারছেন, ঐক্যমত্য কমিশনে যতটুকু ঐক্যমত্য নিয়ে আসতে পেরেছেন, এইটুকুই আমার মনে হয় আমাদের এতটুকুই পাওনা। কারণ আমি আশা করি না যে এই সরকার 100% অ্যাচিভ করবে, কারণ অ্যাচিভ করার আগে তো আপনার ইন্টেনশনটা থাকতে হয় যে আমার ইন্টেনশন হচ্ছে যে আমি অ্যাট এনি কস্ট একটা টাইম ফ্রেমের মধ্যে আছি। এই সরকার তো আনলিমিটেড টাইমের জন্য না, এই টাইম ফ্রেমের মধ্যে আমি বাস্তবায়নের এই কাজটা এত শতাংশ এর মধ্যে করব, এত শতাংশ আরও 6 মাসের মধ্যে করব। যেহেতু বাস্তবায়নটা ওনারা একদম শেষের দিকে সব জগাখিচুড়ি করে একসাথে করার চেষ্টা করছেন বা করবেন বলে বলছেন, এখনও তো মুখের এটা রেটরিক, এখনও তো বাস্তবায়ন সব কিছু দেখছি না। এই ক্ষেত্রে আমি এতটুকুই বলবো, যতটুকু অ্যাচিভ হয়েছে এটা সুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এখন সামনের দিকে দেখেন, সত্যিকারের বাস্তবায়ন যদি করতে হয় প্রথমত একটা স্ট্রং সাংগঠনিক কাঠামো রাষ্ট্রের প্রয়োজন। সেইখানে এই সরকারের যথেষ্ট দুর্বলতা আমরা দেখেছি। অ্যাডমিনিস্ট্রেটিভলি এই সরকার অনেক দুর্বল। এই সরকারের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষাটা অনেক বেশি ছিল, মানুষ এই সরকারের প্রতি একটা অনেক বড় ভালোবাসার জায়গা ছিল। কিন্তু যেহেতু একটা সত্য কথা যেটা আপামর জনগণই জানেন, যে অনেক উপদেষ্টার যোগ্যতা নিয়ে বা ওনাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, মিডিয়াতে দিনের পর দিন আলোচনা হয়েছে, কিন্তু কোনো কিছুই কিন্তু ওনারা সংশোধন করেননি। ওই লোকগুলোকেই স্বপদে বহাল রেখেছে। এই লোকগুলো ইনঅ্যাক্টিভ থাকায় বা তাদের সেই কর্মদক্ষতা না থাকায়, অনেকে বয়সের ভারে অনেক কাজ ঠিকমতো করতে পারেননি, না থাকায় কাজ কিন্তু বেশি দূর এগোতে পারেননি। এখন যতটুকু এগিয়েছেন আমি মনে করি অতটুকুই আমাদের ওনাদের কাছ থেকে পাওয়া, এর বেশি কিছু আমি আর আশা করছেন না। এখন তাহলে কাজটা কে এগিয়ে নিয়ে যাবে? অবশ্যই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো, একটা দলীয় সরকার হোক, ডেফিনেটলি নির্বাচনের পরবর্তী যে সরকার গঠন হবে সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারের জায়গাটা সামনে এগিয়ে নিয়ে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। জাহিদ নওয়াজ খান, আমরা কি একটু রিভিউ করতে পারি? কারণ সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ গত এক বছরে সংস্কার, বিচার, নির্বাচন, কোথায় আসলে আমরা দাঁড়িয়ে আছি? আর আরেকটি হচ্ছে ঐকমত্য, কারণ যথেষ্ট পরিমাণে ফোর্স দিয়েছে পলিটিক্যাল পার্টিগুলো, ঐকমত্য কমিশনে যারা আছেন, সেখানেই বা অগ্রগতি কতখানি আপনি লক্ষ্য করছেন? থ্যাংক ইউ। আপনার কোশ্চেনের পার্ট হচ্ছে তিনটা, একটা সংস্কার, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে নির্বাচন, আরেকটা হচ্ছে ঐকমত্য। ঐকমত্যের সঙ্গে নির্বাচনটা এখন খানিকটা বেশ জড়িয়ে গেছে। মানে ঐকমত্য এই তিনটার মধ্যে বিচারের ক্ষেত্রে কোনো মানে দ্বিমত নেই কারো। মানে যে পলিটিক্যাল ফোর্সগুলো, অ্যাক্টরগুলো, প্লেয়ারগুলো এখন সক্রিয় আছে বাংলাদেশে, সেখানে গত আগের যে 15 বছরের শাসনামলের বিচারের ক্ষেত্রে কোনো দলের কোনো রকম আপত্তি নেই এবং সবারই বিষয় হচ্ছে যে বিচারটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো একটা পার্থক্য আছে যে একটা অংশ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একটা অংশ তারা মনে করছে যে বিচারটা নির্বাচনের আগে আগে করতে হবে, অথবা বিচার আগে করতে হবে, এরপরে নির্বাচন করতে হবে।
এটা খুব একটা ট্রিকি বিষয়। হ্যাঁ, প্রথমত বিচারটা যখন শুরু হয়ে গেল তখন কিন্তু আসলে আমাদের আপনি যদি বলেন যে নির্বাহী বিভাগ তার কিন্তু এই বিচারের ক্ষেত্রে আর কোনো ভূমিকা নেই। এখন হচ্ছে বিচার তার যে প্রসেসে যাবে, উনি সুপ্রিম কোর্টের লয়ার আমার চেয়ে অনেক বেটার বলতে পারবেন যে এখন এই বিচারটা ডিউ কোর্সে যে এগিয়ে যাবে। সো ইউ ক্যান নট সে যে এটা অমুকের মধ্যে করতে হবে তমুকের মধ্যে করতে হবে, কারণ আমরা দেখেছি এর আগে বিচার প্রক্রিয়াকে মানে বদলে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে রাজনীতিতে বড় আপনার কি বলবো মহাপ্রলয় ঘটে গেছে, যে আউটসাইডের যে ডিমান্ড তার প্রেক্ষাপটে কিন্তু এত কিছু ঘটেছে। সো এখানে আমার মনে হচ্ছে এই জায়গাতে যে পক্ষের নির্বাচন মানে বিচার আগে শেষ করে নির্বাচন করতে হবে, এটা আমি বলছি না, মানুষের সন্দেহ যে তারা আসলে চাচ্ছেন, যেহেতু যদিও এটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা সাধারণ মানুষ মনে করেন যারা এটা চাচ্ছেন তারা কোনো না কোনোভাবে এই গভর্নমেন্ট থেকে বেনিফিশিয়ারি, সেটা হোক তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, সেফটি সিকিউরিটির ক্ষেত্রে, অন্য যে আরও নানা রকম কথা শোনা যায়। আপনি কোথায় যেন বলছিলেন যে এই হাঁসের বিষয়, নীলা মার্কেট, ওয়েস্টিন, হ্যাঁ, এরকম সব বিষয়ের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা যে পলিটিক্যাল ফোর্স হিসেবে আসতে চান, এই গভর্নমেন্ট যদি একটু লঙ্গার পিরিয়ড থাকে তাদের হয়তো গ্রুপিং করার মানে নিজেদের মধ্যে পার্টিটাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে সুবিধা হয়, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই গণ-অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব না দিলেও এই গণ-অভ্যুত্থানের একটি সক্রিয় পলিটিক্যাল ফোর্স তারাও এবং ইসলামিক ফোর্স তারাও চাচ্ছে যে বিচার আগে শেষ করতে হবে তারপর নির্বাচন। এটারও মানে মানুষের মনে করে যে বিভিন্নভাবে এই সরকারের মধ্যে যে প্রশাসন বলি, পুলিশ বলি, অন্যান্য যেসব জায়গা বলি, সেই জায়গাতে তাদের পক্ষের লোকজন যতদিন এই সরকার কন্টিনিউ করবে তাদের পক্ষের লোকজন হয়তো এক ধরনের একটা ফোর্স ড্রাইভিং ফোর্সে থাকতে পারবে। সো এটা একটা বিষয়, কিন্তু এটা ক্লিয়ার যে ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য থেকে এটা ক্লিয়ার যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের বিষয়ে যে 17 বা 18 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ঈদ হলে 18 ফেব্রুয়ারি বাংলাদেশে ঈদ হবে, সরি রোজা শুরু হবে। তাহলে যেটা হবে যে তার আগে যদি আমি বৃহস্পতিবার করি তাহলে হচ্ছে আপনার 12 ফেব্রুয়ারি হয়তো নির্বাচন হবে। রোববার করলে 15 ফেব্রুয়ারি, আবার 15 ফেব্রুয়ারি ডেট নিয়ে একটা ঝামেলা আছে, এর আগে একটা নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন। সো মানে এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং যে নির্বাচন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। এ বিষয়ে আমি মানে সন্দেহ এই জন্যে করি না, কারণ হচ্ছে যে মূল যে বড় রাজনৈতিক শক্তিগুলো এখানে মেজর প্লেয়ার, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সরকার প্রধানের যে চাওয়া সেটা এক জায়গায় মিলেছে, সেক্ষেত্রে নির্বাচন না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ইভেন আপনি যেটা বলছেন যে ঐকমত্য কমিশনের যে বিষয়, সেখানে যে জুলাই চার্টার হবে, সেই জুলাই চার্টার নিয়ে যেটা আইনি একটা বৈধতা দিতে হবে, এই বিষয়ে মনে হয় কোনো দলের আপত্তি নেই। কিন্তু বিএনপির আপত্তি আছে এটাকে সংবিধানের উপরে রাখা, বিএনপির আপত্তি আছে পিআর সিস্টেমে ভোটের যে পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করা। সো এসব বিষয় আসলে যেটা হবে সেটার ক্ষেত্রে যদি এরকম ওইগুলোর পক্ষে পিআর সিস্টেম রাখতেই হবে, জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি ইসলামী দল, তারা এমনকি এটার জন্য একটা আন্দোলনের একটা বিষয় আসে ভাবছে। আমি জানি না আন্দোলন আসলে কার পক্ষে কার বিপক্ষে, কারণ এই সরকার যদি আপনি বলেন যে এক অর্থেই সরকার সকল পলিটিক্যাল পার্টির সরকার, এখানে এই ক্ষমতাতে বিএনপি নেই, জামাত নেই, এনসিপি নেই, কিন্তু এই সরকারের প্রতি যে সমর্থন এবং এই সরকারের যে গঠন প্রক্রিয়া, সেক্ষেত্রে এরা কেউই কোনো পলিটিক্যাল পার্টি এই সরকার থেকে বাইরের বিষয় না। সো আপনি বলতেছিলেন যে সো ফার সো গুড, যে বেশ কিছু বিষয়ে তো ঐকমত্য হয়েছে, এবং ঐকমত্য কমিশন তো আসলে এই জন্যই হয়েছে যে আমার 101টা প্রপোজাল আছে, সবাই 101টা একমত হবে না, এটাই খুব স্বাভাবিক। এবং যদি আমার 77টা আমি একমত হই তাহলে সেটাই হবে আপনার এই ন্যাশনাল যে কনসেনসাস। যদি 51টা হয় 51টাই, যদি 10টা হয় 10টা, মানে এই যে একটা আবার বিষয় আছে যে আমরা ঐকমত্য কমিশন আমি জানি না শেষ পর্যন্ত কী করবে, যে তারা নোট অফ ডিসেন্ট নামে একটা বিষয়, যে এই বিষয়ে আমরা ঐকমত্য হয়েছে, এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে,
তাহলে যেটা নোট অফ ডিসেন্ট আছে, দ্বিমত আছে, তাহলে তো সেটা ঐকমত্য হলো না, তাহলে এটাকে আমাকে আলাদা রাখতে হবে। সো এবং আলাদা রেখে সেখানে যেটা করতে হবে যে ঠিক আছে ইলেকশন হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম হোক, দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আবার ইয়ে করতে পারি কিনা। তাহলে সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা বিষয় হ্যাঁ একটার সাথে আরেকটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। এখন সংস্কার নিয়ে যদি বলি, আমি খুবই সাধারণ মানুষ হিসেবে বলবো যে আমার কাছে সংস্কার মানে হচ্ছে যে আমি যদি রাস্তায় বের হই, আমি সেখানে এমন একটা পরিবহন ব্যবস্থা পাবো যেটা দিয়ে আমি সেফলি উইথ সিকিউরিটি আমি আমার গন্তব্যে যেতে পারবো। এটা হচ্ছে আমার কাছে সংস্কার। ওনার কাছে সংস্কার হতে পারে আমি বাজারে যাব, বাজারে গিয়ে যে জিনিসটা যে দামে হওয়া উচিত সেটা যেন আমি পাই, প্লাস যে খাদ্যপণ্য হবে সে খাদ্যপণ্যের যেন ভেজাল না হয়। সো আপনি যদি কথা বলেন যে সাধারণ মানুষের কাছে, তাদের কাছে যার যার মতো করে সংস্কারের বিষয় আছে। এর মানে হচ্ছে যে আসলে গুড গভর্নেন্স, যে আমি একটা গুড গভর্নেন্স চাই। তো আমি যে গুড গভর্নেন্স চাই সেটার জন্যে তখনই বিষয় আসছে যে আমার তাহলে এখানে যে সরকার কাঠামোটা এমন হতে হবে যে এই গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে। তো সেই গুড গভর্নেন্স এস্টাবলিশ করার ক্ষেত্রে আমাদের গত 15, 16, 17 বছরের যে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে সেই সমস্যাগুলো কোন কোন জায়গাতে হয়েছে, তো সেগুলো আইডেন্টিফাই যদি আমরা করে সেইখানে সংস্কারের উদ্যোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে বাংলাদেশ ছাড়া তো আরও অনেক পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্ট আছে, আমাদের পাশের দেশে আছে, নেপালে আছে, ইউকেতে আছে। সো ওইখানে তো এই সমস্যাগুলো হয়নি যে সমস্যাগুলো আমাদের হয়েছে। সো আমার মনে হচ্ছে ওই জায়গাতে অ্যাড্রেস করে যে সমস্যাটা আসলে কোন জায়গাতে হয়েছে। সমস্যাটা এখন যেরকমটা বলা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে। আমি ধরলাম যে রাষ্ট্রপতি এই মুহূর্তে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা খালেদা জিয়া, রাষ্ট্রপতি এক্স এবং ওয়াই। আপনি রাষ্ট্রপতিকে যত ক্ষমতাই দেন, সব সিদ্ধান্ত শেখ হাসিনা অথবা খালেদা জিয়াই নেবেন। তাহলে এর মানে হচ্ছে সংস্কারের জায়গাটা ওই জায়গাতে হইতে হবে যে জায়গাটাতে আপনি ধরেন যে আপনি বলতেছেন যে ব্যক্তির সংস্কার, এবং সেই ব্যক্তির সংস্কারের সাথে আপনার দলের সংস্কার। আমরা তো কিন্তু এই এত এত সংস্কার নিয়ে আলোচনাতে কোথাও কিন্তু দলের সংস্কারের কথা কিন্তু শুনিনি ওইভাবে। তো যদি আমার দল যদি ঠিক না হয়, আমার পলিটিক্যাল প্র্যাকটিস যদি ঠিক না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঠিক করতে পারি যে আমাদের এই ন্যাশনাল কাউন্সিল হবে, অমুক অ্যাপয়েন্টমেন্ট দিবে, তমুক এই অ্যাপয়েন্টমেন্ট দিবে। বাট এন্ড অফ দ্য ডেতে যদি সেই ব্যক্তি শাসনই থাকে, তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন, নো ম্যাটার যে উনি 2 মেয়াদের হইলেন, বা এমনকি প্রধানমন্ত্রী হওয়া দরকার নেই বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি যে পার্টি ক্ষমতা থাকবে সেই পার্টির প্রধান যদি মনে করেন যে উনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিছু হবেন না, বাট শি অর হি ক্যান ডিকটেট ইচ অ্যান্ড এভরিথিং। সো আমাদের সেইটা যদি আপনি বলেন যে আমাদের যেটা হচ্ছে এখান থেকে বের হতে হলে তো দীর্ঘ সময় লাগবে, সেটা এই 6 মাসের, 8 মাসের, 1 বছরের সংস্কার। আমি কিছু ম্যানিফেস্টো করলাম, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন করলাম, সেটা ইমপ্লিমেন্ট করলেই যে হয়ে যাবে এরকম না। আর একটু বলি যে ভাই যেটা বলছেন যে সংবিধান 72-এ হয়েছে, কাটাছেঁড়া 72-এ খুব বেশি হয়নি, কাটাছেঁড়া যাওয়া হয়েছে 72-এর পর থেকে। হ্যাঁ, সেটা আমরা প্রথম 4র্থ সংশোধনী একেবারে রিভার্সাল হয়ে গেছে। আমি পার্লামেন্টের সিস্টেম শুরু করে বাকশাল সিস্টেমে গিয়েছি। 5ম সংশোধনীতে আমি মার্শাল লোকে জাস্টিফাই করেছি। 75 পর্যন্ত 2য়, 3য়, 4র্থ 3টা হয়েছে। তারপরে এই 5ম সংশোধনী হয়েছে, 8ম সংশোধনী হয়েছে। আর সবচেয়ে যেটা হলো যে 2-একটা সংশোধনীতে আমাদের জন্য যেরকম পার্লামেন্টের সিস্টেম ফেরত এসেছে, আবার একইভাবে আমরা কী করেছি আর একটা সংশোধনীর মাধ্যমে, যেহেতু আমরা ভালো মানুষ না, যে কারণে আমরা বিশ্বাস করি না, আমরা আসলে প্র্যাকটিস করতে পারি না, যে কারণে আমাদের কেয়ারটেকার সিস্টেম এসেছিল, এবং বাংলাদেশের জন্য এসটি বেটার বা বেস আর কোনো সিস্টেম তো ছিল না, সেটাও কিন্তু আমরা সেই সংশোধনীর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, সো এন্ড অফ দ্য ডেতে হচ্ছে যে এই জায়গাতে যদি আপনি মনে করেন যে আমার ডেমোক্রেসির চর্চাটা আমার ব্যক্তি মানুষে, আমার দলে যদি আমি এস্টাবলিশ করতে না পারি, তাহলে ওইখানে শত শত সংস্কার করো, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল আমরা পাবো না। ব্যারিস্টার মঈন ফিরোজী আপনি শুনছিলেন, এবং আমি একটু জাস্ট বোঝার জন্য লেমেন হিসেবে যে এই আইনি ভিত্তিটা কিভাবে হবে এই জুলাই সনদের, যেটাতে অনেক রকমের নোট অফ ডিসেন্ট আছে, ধরলাম সব রাজনৈতিক দল একটা স্বাক্ষর করলেন, কিন্তু তার আইনি ভিত্তি কি? সনদটা আসলে অনেকের কাছেই এটা ক্লিয়ার না, সনদটা আসলে কি। সনদটা কোনো আইনি দলিল হিসাবে কেউ যদি দেখতে চায়, এটা একটা ভুল ধারণা হবে। এর একটা মোরাল ভ্যালুস থাকবে,
যেমন আপনি নোট অফ ডিসেন্টের কথা বলেছেন, আমি আপনার ব্যাখ্যাটা যাব। নোট অফ ডিসেন্টের একটা সুবিধা আছে। সুবিধা কোথায়? ঐক্যমত্য সবার হয়নি, একজন হয়তো তার বিপরীতে আছে। রাষ্ট্র গঠনে যে দল ক্ষমতায় আসলো, সে যদি ঐক্যমতের একটা অংশ হয়ে থাকে, তাহলে তার ওই নোট অফ ডিসেন্টটা ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে। তার কমিটমেন্টের জায়গাটা সে এখনই দিয়ে রাখলো। তার মানে আমরা পরবর্তীতে জনগণ বলতে পারবে, আচ্ছা ঠিক আছে 10 জন এক হয়নি, কিন্তু আপনি তো এটা পজিটিভলি বলেছিলেন, আপনি এটা ইমপ্লিমেন্ট করেন। সো এই যে মোরাল প্রেশার এবং মানুষের কাছে কমিটমেন্ট, এই জায়গাটাই হচ্ছে চার্টারের মূল উদ্দেশ্য। আপনি এখন ধরেন আমরা এটা রাবার স্ট্যাম্প দিয়ে অধ্যাদেশ করে সব করলাম, একটা দল ক্ষমতায় এসে যদি মনে করে যে আমরা এখনো এই জিনিসটা ঐক্যমত হয়েছে বাট এখনো প্রিপেয়ার্ড না আমরা, এটা অনেক সময় হয় কিছু কিছু পরিবর্তন হয়তো একটা টার্মে হবে না, 2টা টার্মে হতে পারে। একটা যেমন আপনি উচ্চকক্ষ করতে গেলে তো আগে পার্লামেন্টটাকে রিশেপ করতে হবে, নতুন করে রিডিফাইন করতে হবে। সেক্ষেত্রে হয়তো দেখা গেল আপনি নেক্সট পার্লামেন্টেই উচ্চকক্ষ আনতে পারবেন, হয়তো কনস্টিটিউশনে কিছু প্রভিশন থাকতে হবে, এটা প্রথম পার্লামেন্টে হয়তো ট্রাঙ্কেটেড হবে, মানে শর্ট হবে উচ্চকক্ষর, এরপরে হয়তো এটা 5 বছর হবে। এই যে পরিবর্তনটা আনবেন, এই পরিবর্তনটা আনতে গেলে তো সময় দিতে হবে। সো এই ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আপনি ঐক্যমত্য কমিশনে সই করে এসছেন, এই কথাটা এখন মানছেন না কেন, কিন্তু বাস্তবতা হয়তো এই জিনিসটা বাস্তবায়নের ক্ষেত্রে 2টা টার্ম 3টা টার্মে লাগতে পারে। সেই ক্ষেত্রে আইনগত ভিত্তি আপনি যদি একদম সুন্দর করে বাধাই করে অধ্যাদেশ দিয়েও করেন, এই আইনগত ভিত্তি আসলে খুব একটা কার্যকর না। এটা যেটা বাস্তবতা, যেটা বর্তমানের কনটেক্সটে আমরা এমন একটা সময়ে আছি, বলতে পারেন একটা জেনারেশনাল চেঞ্জ। আগে রাজনীতিবিদরা যখন কমিটমেন্ট দিত, বিশেষ করে ম্যানিফেস্টোতে, অনেকে হাসাহাসি করতো যে এইগুলো বলার জন্য বলছে, আসলে তো মানবে না, এটা কিছু এমটি প্রমিসেস যেটাকে বলতাম। এখন কিন্তু এত সহজ হবে না। এখন নতুন জেনারেশনের সাথে আপনি কিন্তু চাইলেই যা ইচ্ছা বলে পার পাবেন না। এরা অনেক সচেতন, এদেরকে যদিও আমরা একসময় মনে করতাম যে এরা বোধহয় রাজনীতি বোঝে না, কিন্তু ওরা বুঝিয়ে দিয়েছে যে কিভাবে তারা রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং একটা স্বৈরাচারকে যে ধরিয়ে নিয়েছিল যে এটা আমাদের উপরে আজীবন চেপে বসবে, তাদেরকে একজনকে যিনি প্রাইম মিনিস্টার হিসেবে নিজেকে বলতেন, তাকে দুপুরের খানাটাও তো খেতে পারেননি, পালিয়ে যেতে হয়েছে। এই সচেতন একটা জেনারেশনের কাছে আপনি এমটি প্রমিসেস করে পার পাবেন না। সেই ক্ষেত্রে জুলাই চার্টার সই হলে যারা এটাকে কমিট করবে, তারা কিন্তু নিজেদেরকেই একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসলো। এই বাইন্ডিংসটা জনগণের সাথে, এবং এই বাইন্ডিংসটা কিন্তু আইনি ভিত্তির চেয়ে অনেক বড়। কেন এটাকে একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের সাথে তুলনা করা যায়, যে অনেকেই বলছে যে এটাকে এমন ভিত্তি দিতে হবে যাতে পরবর্তীতে এটা সংবিধান থেকে না সরতে পারে। সরা বা না সরাটা, আপনি একটা জিনিস বলেন যে কোনো সংস্কার তো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যায়। আমি আজকে একটা জিনিস চালু করলাম, যদি আমি ধরে নেই যে আমি সংস্কার করেছি বলে এটাকেই ধরে বসে থাকতে হবে, সেটা হয়তো সময়ের তালে দেখা যায় ওয়ার্ক নাও করতে পারে, সেটারও একটা সংস্কার প্রয়োজন হতে পারে। যে জন্য আমি সরকারের ক্ষেত্রে যেটা বলেছিলাম, যে সংস্কারগুলো ওনারা এখনই করতে পারতেন, এটা ওনারা যদি 6 মাস আগের থেকে শুরু করতেন, তাহলে এখন হয়তো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেগুলো চেঞ্জ করা দরকার ছিল, কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম হওয়া দরকার ছিল, কিছু বিন্যাস করা দরকার ছিল রাষ্ট্র কাঠামোর মধ্যে, ওই জিনিসগুলো এতদিনে ওনারা যদি ইমপ্লিমেন্ট করতেন, ইমপ্লিমেন্ট করে যদি দেখতেন যে না এটা আরও একটু পরীক্ষিত হওয়া উচিত, সেক্ষেত্রে আরও কাট অ্যান্ড পেস্ট, আরও কাট করে এটাকে আরও ঠিক করতে পারতেন। ওই সুযোগটা ওনারা হারিয়েছেন। রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, ওনারাও কিন্তু তাদেরকে এই সুযোগটা দিতে হবে। আমরা কোনো কিছু চাপিয়ে দিয়ে কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হয় না। আপনি নীতিগতভাবে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকতে হবে যে আমরা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাব, এবং সেই ক্ষেত্রে আমি যে সংস্কারের আইডিয়াসগুলো আসছি সেগুলো ইমপ্লিমেন্ট করার ব্যাপারে পজিটিভ থাকব। ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন 1 বছর হয়তো একটা জিনিস শুরু করলেন,
পরবর্তী বছরে মনে হলো যে না এর চেয়ে আরও বেটার একটা কিছু করা যায়, অথবা এই জিনিসটা আমার বর্তমান প্রেক্ষাপটে কাজ করছে না। এই ট্রায়াল অ্যান্ড এররও কিন্তু সংস্কারে হবে, যেহেতু সবাই একটা জিনিস আমরা ভুল করছি, ঘুরে ফিরে আমরা কিন্তু সংবিধানকেই শুধু হাইলাইট করছি। যতগুলো সাবজেক্ট আসছে যে উচ্চকক্ষ, আপনার এখানে রাষ্ট্রপতির ভারসাম্য, ইলেকট্রাল সিস্টেম, ঘুরে ফিরে কিন্তু সংবিধানে ফোকাস করছি। সংবিধান তো একটা অংশ মাত্র, অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমাদের এখনকার চ্যালেঞ্জেস হচ্ছে 15 বছর প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করা হয়েছে, প্রতিটা ইনস্টিটিউশনের মোরালসটা ধ্বংস করা হয়েছে, প্রতিটা ইনস্টিটিউশনে দলীয় লোককে চিহ্নিত করে বসানো হয়েছে। এই প্রত্যেকটা জিনিস সংস্কার না করে শুধুমাত্র আইন চেঞ্জ করলেন, এটা দিয়ে বাস্তবে খুব একটা কার্যকর কিছু হবে না। সো এই জন্যে একটা বহুমাত্রিক সংস্কার দরকার। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে মানসিক সংস্কার। এই জিনিসটা অনেকে আলোচনা আসছে না, যে আমরা মানসিকভাবেও এখন যেমন একটা দাসত্বের মধ্যে চলে গেছিলাম। 15 বছর ধরে আমাদের মনে হচ্ছিল একটা ভয়ের রাজত্বে ছিলাম, এবং আমাদের মনে হচ্ছিল যে আমরা যা বলবে সেটাই মেনে নিতে হবে। আমরা সকালবেলা টেলিভিশন ছাড়লে মিথ্যা বয়ান শুনতাম, এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল যে মিথ্যাটাই বোধহয় সত্য, এবং কোন সত্য বলতে যে কোনো বিষয় আছে এই জিনিসটা আমাদের জাতির কালচার থেকে চলে গেছিল। এই কারণে মানসিক সংস্কারটা কি? মানসিক সংস্কার হচ্ছে যে আমাদের মুক্ত চিন্তা করার সুযোগ দেয়া, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমপ্রুভ করা, আমাদের নতুন জেনারেশনকে পৃথিবী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদেরকে যুগোপযোগী করে তোলা। এই মানসিক সংস্কারগুলো কিন্তু আসবে নৈতিক অনেক বিষয় ইন্ট্রোডিউস করে, নৈতিক শিক্ষা বাড়ানো, মোরালস যে জিনিসটা এটাকে বাড়ানো। শুধুমাত্র কিছু আইন এটার উপরে ফোকাস করা, এটা একটা আমার মনে হয় খুবই একটা রং স্ট্র্যাটেজি। আইন থাকবে, সংস্কৃতির পরিবর্তন, ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নতুন করে সাজানো, এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রতিটা স্তরে অ্যাকাউন্টেবিলিটিটা নিয়ে আসা, জবাবদিহি সিস্টেমটা চালু করা। কারণ আপনি ভারতের কথা বলেছেন, কেন ভারত ভালোভাবে কাজ করে? কারণ তাদের ব্যুরোক্রেসি আপনি চাইলেও দলীয়ভাবে তাদেরকে মোল্ড করতে পারবেন না। এখন মোদি হয়তো চেষ্টা করছে, কিন্তু ইন্ডিয়ার ডেমোক্রেসিটা টিকে আছে দুটো কারণে। একটা হচ্ছে কোর্ট খুব স্ট্রংলি এখানে ইন্টারফেয়ার করেছে গণতন্ত্রের কনটেক্সটে, আর ব্যুরোক্রেসিকে চাইলেই ম্যানিপুলেশন করা যায়নি। আমরা তো ওই ইনস্টিটিউশনসগুলোকে নিয়ে কাজ করতে হবে। ইনস্টিটিউশনগুলো কাজ করতে শুধু আইন বানিয়ে হবে না, এর চর্চাটা, ইনস্টিটিউশনগুলোর মানসিক যে পরিবর্তনটা, এই পুরো বিষয়টা যদি আমরা একসাথে হাত না দিই, আইসোলেটেড একটা জায়গায় ফোকাস করে, জিনিসটা শেষ হবে না। জাস্ট ছোট্ট করে, এই যে এখন নির্বাচনকে কেন্দ্র করে অনেকে আশাবাদী বা হবে নির্বাচন হওয়া দরকার, এই বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু এই যে পিআর ছাড়া নির্বাচন হবে না বা এই আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না, এর সমাধান কি? এবং সেটা বলছে অন্তত 3টে রাজনৈতিক দল, যে দলগুলো এখন বিএনপি বাদে বাইরে আছে, তার মধ্যে এই 3টে ক্রিয়াশীল বলবো, আমি শক্তিশালী বলবো না, যদিও সরকার তাদেরকে বৃহৎ রাজনৈতিক দল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টে দল হিসেবে, দলের 3টে হিসেবে বিবেচনা করছে। যেখানে আওয়ামী লীগ নেই, মানে ভিজিবল না, বা তাদের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধের পর্যায়ে যাবে, স্থগিত করা হতে বলছে। তো সেখানে এই 3টে দলও যদি বেঁকে বসে, তাহলে সেই নির্বাচন, যে নির্বাচন নিয়ে সবাই আশাবাদী, সেই নির্বাচনেরই কি হবে? এবং শর্তগুলো তো আমি বললাম যে পিআর আইনি ভিত্তি বাস্তবায়ন করতে হবে, সেটাও আছে তাদের শর্তের মধ্যে। পিআর জিনিসটা অনেকে আদৌ বুঝে কথা বলছেন কিনা আমি জানি না। রাজনৈতিক দল আমি জানি তারা সচেতন। পিআরেরও অনেকগুলো ক্যাটাগরি আছে। পিআর কিন্তু একটা সিঙ্গেল সিস্টেম না। পিআরে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের, জাতীয় ভোটের ভিত্তিতে হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নাম্বার অফ সিটসের ভিত্তিতে হয়, দেয়ার আর মিক্সড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ইন্টারন্যাশনালি এটা ওয়াইডলি মাল্টিপল ফরম্যাটে আছে। কোনটা নিয়ে ওনারা আন্দোলন করছেন এটাও তো ক্লিয়ার না। আসলে কি পিআরটা কি এটা একটা গেমিক কিনা, যে পিআরকে দিয়ে নির্বাচনটা ডিলে করা বা বানচাল করা, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে। এখন একটা কথা আসেন, যে বাংলাদেশের ডেমোক্রেসিটা তো আসলে এক একটা দেশে এক একটা ওয়েতে ওয়ার্ক করেছে। আমাদের দেশে ডেমোক্রেসিটা ওয়ার্ক করেছে হচ্ছে সরাসরি পিপলস রিপ্রেজেন্টেশন। পার্লামেন্টে যারা আইনসভায় আসবে, কারণ আইনসভায় শুধু আইন তৈরি হচ্ছে না, আইনসভার মাধ্যমে কিন্তু আপনার আবার এক্সিকিউটিভ বডিও তৈরি হচ্ছে। দেশ কারা চালাবে তারাও কিন্তু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে তারা কিন্তু আবার এক্সিকিউটিভ হিসেবে প্রজাতন্ত্রের তারা কর্তৃত্বে আসছে। সুতরাং আমাদের দেশে ভোটিং সিস্টেমটায়
আপনি যাকে নির্ধারণ করছেন তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যও কিন্তু একটা ম্যান্ডেট পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র আইন তৈরির জন্য না। আপনি যদি এখন পিয়ারের কথা লোয়ার হাউস এখন যদি বলি বা বর্তমান জাতীয় সংসদের কথা বলি, সেক্ষেত্রে পিয়ারের একটা অন্যতম সমস্যাটা হচ্ছে যে কে আপনার মনোনীত প্রতিনিধি আপনি জানেন না, কারণ ওটা দল নির্ধারণ করে, তারা একটা লিস্ট দিয়ে দেবে যে আমাদের 300 জন এই আমরা যদি এত % ভোট পাই তাহলে এতজনকে আমরা নির্ধারণ করব। তাহলে আমার রিপ্রেজেন্টেটিভ কে সেটা কিন্তু পিআরের মাধ্যমে নির্ধারণ করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম যেহেতু তার একটা কমিটমেন্টের জায়গা আছে তার লোক্যালিটিতে, যেহেতু আমি আগেই বললাম যে সে শুধু আইন প্রণেতা না, সে কিন্তু এক্সিকিউটিভের অংশ হচ্ছে, যারা সরকার গঠন করবে যে দলটা। শুধু তাই না, বিরোধী দলও কিন্তু একটা শ্যাডো গভর্নমেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ রোলে দুজনই থাকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ। সেই ক্ষেত্রে আপনি পিআরের ক্ষেত্রে সমস্যাটা একটাই, যেটা উচ্চকক্ষে হয়তো এটা আলোচিত একটা বিষয়, এবং আমরা আমাদের সংবিধান সংস্কার কমিশনে রেকমেন্ড করেছি যে উচ্চকক্ষে পিআর থাকা উচিত, কারণ ওখানে একটা ভিন্ন মাত্রা আছে। কিন্তু যে কক্ষ বা যে জাতীয় সংসদ আমাদের রাষ্ট্র গঠনের জন্য কাজ করবে, তাদের রিপ্রেজেন্টেটিভটা পাবলিকের সাথে অ্যাটাচড হতে হবে। পাবলিক অ্যাটাচমেন্ট না থাকলে, তার যদি পাবলিক থেকে সরাসরি ম্যান্ডেট না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি পুরো দেশের সিস্টেমটা একটা হযবরল অবস্থায় চলে যাবে। আপনি যখন একটা ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা আমরা বলি, যে আপনি বেশি সংখ্যক যিনি ভোট পেয়ে নির্বাচিত হবেন, তার ম্যান্ডেটটা কোথায়? তার ম্যান্ডেট দুটো। একটা হচ্ছে সে দলীয় একটা ম্যানিফেস্টোর ভিত্তিতে ইলেকশনটা করছে, সেক্ষেত্রে দলকে প্রত্যেকটা এলাকা থেকে তার ওই ম্যানিফেস্টোকে অ্যাকসেপ্ট করে তাকে নির্বাচিত করছে। এখানে দল কিন্তু একটা বিশাল রোল প্লে করবে। সাইমেলটেনিয়াসলি সে কিন্তু ব্যক্তি হিসাবেও তার একটা এলাকার রিপ্রেজেন্টেশন, মানুষ মনে করছে যে আমার এই পার্টিকুলার লোক্যালিটিতে এই লোকটা আমাদের কথা গিয়ে বলবে, সংসদে আমাদের রিপ্রেজেন্ট করবে, আমাদের ভয়েসটা সেখানে রেইজ হবে। এতে হয় কি, সারা দেশের সাধারণ মানুষের ভয়েসটা একটা লোকের মাধ্যমে চ্যানেল হয়। এই চ্যানেলটা যখন 300 লোকের মাধ্যমে হয়, তখন কিন্তু উইল অফ দ্য পিপল যাকে বলি, সেটা রিফ্লেকশন হয়। আপনি পিআরের মাধ্যমে এই জিনিসটা সম্ভব না। পিআরের মাধ্যমে আপনি যেটা হয়তো একটা এনশিওর করতে পারেন যে যেসব দল কম ভোট পাচ্ছে তাদের রিপ্রেজেন্টেশন আসতে পারে, কিন্তু সেই রিপ্রেজেন্টেশন দিয়ে আপনি সংসদ গঠন করলে আপনি পিপলস রিপ্রেজেন্টেশন পাবেন। জাহিদ নমস্কার। না মানে পিয়ার্স তো অলরেডি যেটা বলছেন, আমাদের কিন্তু অলরেডি প্র্যাকটিসের মধ্যে আছে মানে হচ্ছে আমাদের সংসদে 300 জন এমপি হন, তারপরে ওই যে পার্টি যতগুলো আসন পায় সেই সংরক্ষিত নারী আসন, তো এক ধরনের পিয়ার, এটা পিয়ার অলরেডি আছে। আর যেটা মূল বিষয় হচ্ছে যে মানে যে কোনো বাংলাদেশ নয়, যে কোনো প্রেক্ষাপটে আমার প্রতিনিধি কে হচ্ছেন আমাকে জানতে হবে এটা। হ্যাঁ, আমি যখন পার্লামেন্টারি সিস্টেম ভোট দিচ্ছি, আমি কিন্তু একই সঙ্গে একটা পার্টিকে ভোট দিচ্ছি টু ফর্ম এ গভর্নমেন্ট থ্রু, যে ইনি আমার এমপি, আমি তাকে ভোট দিচ্ছি যাতে উনি গিয়ে সরকারটা গঠন করতে পারেন। এখন আমি ধরলাম যে আমি ঢাকার মোহাম্মদপুরে থাকি, আপনি এখানে ধরলাম যে যারা ইলেকশনে আসতেছে বিএনপি বড় দল, ওকে বিএনপি 40% ভোট পেল, বিএনপি প্রার্থী, কেউ 5% পেল, কেউ 6% পেল। কিন্তু যখন আপনি ওই ভোটিং মানে এই প্রপোর্শনের ভাগ করতে গিয়ে যে ওইখানে যে 5% ভোট পেয়েছিল তাকে আপনি মোহাম্মদপুরের এমপি করে দিলেন ধরলাম, হ্যাঁ, তাহলে তো সেটা এক ধরনের আপনি মানুষের আকাঙ্ক্ষার সাথে এটা মিলল না। অথবা তাহলে আপনাকে কি এরকম করবেন যে আপনি 300 এমপি থাকবে, কে কোন এলাকার আমি জানি না, সেটা তো সম্ভব না। সো আমাদের একই সঙ্গে যেটা হচ্ছে উনি আইন প্রণেতা, একই সঙ্গে আপনি বললেন যে সরকারের পার্ট। সো এটা মানে সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হলে এটা একটা এই জাতীয় অদ্ভুত আইডিয়া। পিআর আপনি করেন উচ্চকক্ষে করেন, উচ্চকক্ষের বিষয়ে তো কারো কোনো আপত্তি নাই। আপনাদের সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব করেছে, উচ্চকক্ষে আবার কিভাবে হবে, কোন পদ্ধতিতে, সেটা নিয়ে বিতর্ক আছে। এটা কি পপুলার ভোট অনুযায়ী না সেটাই, ওইটা নিয়ে আপনি ডিবেট করেন। কিন্তু আপনি যেটা মেইন মানে লোয়ার হাউস, যেটা মানে প্রধান আইনসভা, ওইটা আইনসভা, তো সেখানে মানে আমার মনে হয় না যে এটা শুধু বাংলাদেশটা, কোনো প্রেক্ষাপটে এটা মানে ইয়েতে যায় না। কারণ কোনো মানে এভারেজ বুদ্ধিতেও এটা আমার মাথায় আসে না যে আমি ভোট দিলাম এক্সকে, তারপরে আমার এমপি হলেন ওয়াই, যিনি আমার আসনে 5% ভোট পেয়েছিলেন। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে বেসিক্যালি এটা তো মানুষ বোঝে কেন তাদের পিআর চাওয়া। তাদের চাওয়া হচ্ছে যে ওনারা যে সারা দেশ মিলে 5% ভোট পান, তাইলে আপনি 15টা আসন পাবেন, 1% ভোট পেলে
মানে 3% ভোট পেলে এরকম একটা আসন পাবেন। সো এটা হচ্ছে তাদের মানে মেইন আকাঙ্ক্ষা। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যদি এটাই হয় তাহলে ওটা করুক যে তোমাকে অ্যাটলিস্ট সারা দেশে 5% ভোট পেতে হবে, তাহলে তুমি পিআরের অংশ হবা। হ্যাঁ, যে তুমি 1% এই 3% ভোট পেয়ে বা 2% ভোট পেয়ে তুমি একজন এমপি নিয়ে নিবা, সেটা হবে না। তোমাকে যদি এরকম পিআরই করতে হয়, এটাও আছে, বিভিন্ন দেশে আছে যে যদি পিআর সিস্টেমে এত % ভোট না পেলে তাহলে তারা এই পিআরের জন্য যোগ্য বিবেচিত হবেন। আবার আপনি তাহলে ওই সিস্টেমে যান যে যদি মনে করেন যে আপনি একটা আসনে 50% কেউ ভোট না পেলে, হ্যাঁ, তাহলে সে উপযুক্ত প্রতিনিধিত্ব করতে পারছেন না, তাহলে আপনি ওখানে রিভোট দেন। ওকে, আমি বলছি যে পিআর যদি আপনাকে করতে হয় তাহলে সেটা এরকম বিষয় না যে আমরা অমুক 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 অমুককে পার্লামেন্টে নেওয়ার জন্যে, হ্যাঁ, এবং একটা যেটা বলছে যে শহীদের এই যে রক্তের সঙ্গে যে আমাদের কমিটমেন্ট, তো শহীদের রক্তের সঙ্গে কমিটমেন্ট তো এটা না যে আমি কিছু সার্টেন লোককে পার্লামেন্টে নেওয়ার জন্য আমাকে পিআর সিস্টেম করতে হবে। শহীদের রক্তের সঙ্গে কমিটমেন্ট হচ্ছে যে আমাকে ডেমোক্রেসির প্র্যাকটিস করতে হবে, এবং ডেমোক্রেসির প্র্যাকটিসে আপনি এখন যদি একটা জানি না যে এই ঐকমত্য এই সংবিধান সংস্কার কমিশন বোধ জনগণের মধ্যে এক ধরনের একটা সার্ভে করেছিল, তো সেই সার্ভে থেকে আপনারা কোথাও পেয়েছেন যে মানুষ এটা চাচ্ছে? পিআরের বিষয়টা উচ্চকক্ষে অনেকে বলেছে, না উচ্চকক্ষ না, এই যে পিআর ভিত্তিতে আমার মনে পড়ে না, এবং এটা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা কিন্তু। তাহলে সেখানে যদি আমরা যখন এজেন্ডা ঠিক করা হলো, তাহলে এই এজেন্ডা কোত্থেকে আসলো, কে দিল, কেন দিল? হ্যাঁ, সো এবং এটা নিয়ে যেটা হবে যে অযথা সময় ক্ষেপণ করা হবে। সময় ক্ষেপণ করলে আমার একটা প্রশ্ন ছিল ব্যারিস্টার মঈন ফিরোজের কাছে, যে ধরা যাক এই যে যারা বলছে যারা এটা না হলে আমরা নির্বাচনে যাব না, সেক্ষেত্রে সিনারিওটা কি হবে? মানে এইদিকে আওয়ামী লীগ নেই, এইদিকে এরা 3-4-5 যদি না যায়, না করে, কারণ আওয়াজ তো তাদেরই বেশি। মানে সেটা এখন আমরা ধরলাম যে আমি পিছনে তাকাতে চাই না, যদি তাকাই 2014 মানে শুধুমাত্র 153টা হচ্ছে ইয়েতে 18 ভোট আমরা জানি, 24 ভোট জানি, এবং মূলত 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের মেইন আকাঙ্ক্ষাই হচ্ছে আমি আমার ইলেকটেড রিপ্রেজেন্টেশন চাই, এবং সেইটাই যদি আমার মেইন আকাঙ্ক্ষা হয়, মানে লোকজন তো ওই যদি এক দফা আপনি বলেন যে মেইন বিষয় এক দফা, তাহলে মেইন এক দফা হচ্ছে শি মাস্ট গো। তো শি মাস্ট গো মানে কি? সে যেহেতু উনি ইলেকটেড না, তাহলে তাকে যেতে হবে। তাহলে আমাকে সি এর জায়গায় অন্য সি বা হি যেই আসুক, তাকে সেই ইলেকশনের মধ্য দিয়ে আসতে হবে। তাহলে প্রথম এবং একমাত্র এজেন্ডা হচ্ছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আমাকে ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসির মেইন পূর্ব শর্ত হচ্ছে ভোট দেওয়া। এখন যদি যারা এই বিভিন্ন রকম এক্সকিউজ দিয়ে ভোটে যেতে না চান বা ভোট পিছিয়ে দিতে চান, তাহলে এরা ক্যাটাগরিক্যালি যারা বারবার বলছেন শহীদের রক্তের সাথে কমিটমেন্ট, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন। কারণ মানুষের যে কারণে এই ছাত্র জনতা রক্ত দিয়েছে, সে চেয়েছে যে এই দেশে ডেমোক্রেসি কাম ব্যাক করুক, এই দেশে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা এই দেশকে রান করুক। তাহলে সেটাই যদি হয়, তাহলে তাদের কিছু এক্সকিউজের জন্য যখন সেটা হবে না, এবং যদি আনসার্টেনিটির মধ্যে যাই, সেখানে হয়তো ইয়ে থাকতে পারে, আমাদের ভাবনার মধ্যে থাকতে পারে এটা না হলে ওটা হবে, ওটা না হলে ওটা হবে। বাট উই মাস্ট সে যে গুড সেন্স মে প্রিভেল, যে তাদের যাবতীয় কমিটমেন্টের জায়গা থেকে অন্তত মানুষকে গত 15, 16, 18 বছর ভোট দিতে পারে না, সেই ভোটের জায়গাটাতে আপনি নিয়ে যান, দেন আপনারা ইলেকটেড হয়ে এসে পার্লামেন্টে গিয়ে বাকিটা সেটেল করেন। মঈন ফিরোজ, কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটা এখনও আদালতে নিষ্পত্তির অপেক্ষায় কি অবস্থায় আছে, এবং আপনি এর ভবিষ্যৎটা কি দেখেন আসলে? এবং আমরা এটাও জানি যে কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটা আপনাদের প্রস্তাবনা এবং ঐকমত্য কমিশনের বৈঠকে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সো একটু বুঝতে চাই। যেহেতু হাইকোর্টে একটা রায় হয়ে গেছে, এখন অ্যাপিলেট ডিভিশন এটা বিচারাধীন আছে। সো বিচারাধীন বিষয়ে আমি মানে খুব বিস্তারিত বলার সুযোগ নেই। যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রয়োজন, এটা মোটামুটি কারোই দ্বিমত নেই, সবাই এটা নিয়ে এক হয়েছে। না, আমি জাস্ট এটাও একটু বুঝতে চেয়েছি, আমি কোনো মতামত যদি মানে অ্যাপিলেট ডিভিশন থেকে হাইকোর্টের রায়টাই বহাল থাকে, তাহলে সিনারিটা কি দাঁড়াবে? মানে কনস্টিটিউশনাল এখন যে অবস্থার মধ্যে আছি আমরা, সেখানে কোনো, এবং এটা যদি এই নিকট ভবিষ্যতে হয়, বেশ কয়েকটা ক্লারিফিকেশন লাগবে। কারণ এটা আমি যদি রেস্টোর করা মানে হচ্ছে
ত্রয়োদশ সংশোধনীটাকে আবার রিভাইভ করা, আবার ফিরিয়ে আনা। ত্রয়োদশ সংশোধনী অনুসারে দুটো বড় ধরনের ইস্যু আছে এখানে। একটা হচ্ছে টাইম ফ্রেম, ওখানে আছে সংসদ শেষ হওয়ার পরে 3 মাসের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশনটা করবে। বর্তমানে তো কোনোভাবেই সেই বিষয়টা বাস্তবতা না, আর বর্তমানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো নেই। প্লাস এখন শুরু করলো যে সংসদ ভেঙে যাওয়ার পরের সিনারিওটা এখন না, সুতরাং এখন এইটা একটা কমপ্লিকেশনসের জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে ডেফিনেটলি আমাদের ঐক্যমত্য কমিশন এবং আমাদের সংবিধান সংস্কার কমিশন থেকেও বর্তমানে যে প্রক্রিয়াতে জুডিশিয়ারিকে নিয়ে কন্ট্রোভার্সি করে প্রধান উপদেষ্টা কেয়ারটেকার গভর্নমেন্টের করার, এটার ব্যাপারে কিন্তু বোধহয় মোটামুটি সবাই বুঝেছে যে এই জিনিসটা আবার ফিরিয়ে আনা ঠিক হবে না। কারণ আবার সেই কে প্রধান উপদেষ্টা হবে এই জায়গাটা কিন্তু অনেকটাই বলা যেতে পারে বেশ কুলুষিত হয়ে গেছে। এই কারণে কিন্তু একদম হুবহু ফিরিয়ে আনাটা এটা একটা জটিলতা তৈরি করবে। আমার মনে হয় যে এই কেয়ারটেকারের আলোচনাটা ইদানিং কিছু পত্রপত্রিকা আলোচনা আসছে যে আমরা কি আবার পুনরায় কেয়ারটেকারটা শুরু করার সুযোগ আছে কিনা। আমার মনে হয় এটাও একটা অনেকের একটা ট্রিক্স, যে নতুন একটা ইস্যু তৈরি করে নির্বাচনটাকে আরেকটু প্রশ্নবিদ্ধ করে আরেকটু ডিলে করা। এই জায়গা একটা ক্ষান্ত দেওয়া উচিত। মানুষের একটা জিনিস হচ্ছে, আপনি ব্যক্তিগত বা দলীয় গেইন নেয়ার জন্যে জাতিকে জিম্মি করা উচিত না। বর্তমানে কিছু কিছু দল তাদের ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা নতুন নতুন অনেক কিছু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। কী লাভ হচ্ছে? আলটিমেটলি তো মানুষ সাফার করছে, ইকোনমি সাফার করছে, প্রত্যেকটা জায়গায় স্থবিরতা চলে এসছে। কিন্তু কেয়ারটেকার নিয়ে বোধহয় জাতীয় ঐকমত্য কমিশনে তো পার্টিগুলোর মধ্যে এক ধরনের সেটা হলো সংবিধান কিভাবে সংস্কার করার প্রশ্ন। কিন্তু এখন যেটা আলোচনা মাঠে অনেকেই তুলে আনার চেষ্টা করছে যে এই গভর্নমেন্টটি কনভার্সন করে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের রূপ নেয়া, সেটা আইনগতভাবে একটা চ্যালেঞ্জিং জায়গা। আর প্রয়োজনও তো নেই। আপনি এই গভর্নমেন্টেরই তো একটা জনগণের ম্যান্ডেট অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক কিছু আছে, পরবর্তী পার্লামেন্টে রেটিফিকেশন লাগবে, কিন্তু সেটাতে কারো দ্বিমত নেই। এই সরকার যথেষ্ট সুযোগ আছে তার একটা সুষ্ঠু নির্বাচন করার। তারা একটা রোড ম্যাপ দিয়েছে, তারা একটা প্রধান উপদেষ্টা অলরেডি একটা টেন্টেটিভ ডেটের কাছাকাছি বলেছে। নির্বাচন কমিশনও এটা নিয়ে ফুল সুইংয়ে কাজ করছে। দলগুলো মোটামুটি নির্বাচনমুখী, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা চিন্তা করছে যে আরেকটু লিঙ্গার করলে তারা আরেকটু অর্গানাইজড হবে। পরবর্তী এখনো যেরকম কবে যিনি সেনাপ্রধান বলছিলেন যে ওরা যখন বড় হবে তখন বুঝবে, হয়তো এখনো বড় না। আমি ওই কোনো পার্টিকুলার দলকে রেফার করে কথা বলছি না, আমি জেনারেলাইজ করেই বলছি। এই জন্যে হয়তো যার যার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যাবে। আমার কথা হচ্ছে জাতিকে নিয়ে খেলাটা এটা কারো কাম্য না। আমার গণতন্ত্রের একটা উত্তরণের জন্যে একটা সময় লাগে, এই সময়ে প্রত্যেকের যার যার দায়িত্ব পালন করা উচিত। এখন কেউ যদি মনে করে বিএনপি ক্ষমতায় চলে আসলে তারা সুযোগটা নিয়ে নিচ্ছে, আমি যদি আরও একটা বছর একটু ডিলে করাতে পারি, আমি আমার সুযোগ সুবিধা আর একটু পাকাপোক্ত করতে পারি, এইভাবে কি দেশকে নিয়ে চিন্তা করা উচিত? মানে এর মানে হচ্ছে যে আসলে সবকিছু ক্ষমতা, মানে ক্ষমতা শুধু না, ইলেকশন হয়ে গেলে বিএনপি এসে যাবে, সো বিএনপির কিছু লাভ আছে, ক্ষমতাটা পিছাইতে পারলে আমার কিছু লাভ হবে, এরকম তো। ক্ষমতাটা তো একটা রাষ্ট্র কাঠামোর অংশ। আপনি দেশ চালাতে গেলে তো ক্ষমতা আসতে হবে অবশ্যই, কিন্তু সেটা তো প্রক্রিয়াটা যেটা স্বীকৃত এবং সংবিধান সম্মত তার বাইরে যাওয়া উচিত না। এখন আমি ইচ্ছে করে এই সরকার, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরও তো একটা সেফ এক্সিট লাগবে, বা তাদের একটা আমি মনে করি ডিসেন্ট একটা এক্সিট লাগবে। কারণ ওনারা তো এই সরকার গঠন হওয়ার যে প্রক্রিয়া এসছে, কেউ চায় না যে এই সরকার একটা বদনাম নিয়ে বেরিয়ে যাক। ওনাদেরও বেরোয়ার একটা রাস্তা লাগবে, কারণ ওনারা তো আসলে কোনো মেয়াদের সরকার না। এই এক্সিটটা যখন লাগবে, আমি এটা নিশ্চিত যে প্রধান উপদেষ্টা সহ সবাই বুঝতে পারছে যে আমরা একটা সুন্দর নির্বাচন দিয়ে বেরিয়ে যাওয়া মানে জনগণ তাদেরকে সারা জীবন মনে রাখবে এবং ইতিহাস তাদের একটা সাধুবাদ দিয়ে যাবে। কোনো কারণে কোনো একটা গোষ্ঠীর একটা সুবিধা দেওয়ার জন্য কেউ যদি এই নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে বা ডিলে করে, তাহলে কিন্তু ওনাদেরও সারা জীবন ইতিহাস তাদেরকে কিন্তু ঘৃণার চোখে দেখবে। এই ঘৃণিত অবস্থা থেকে নামা আমার মনে হয় না তাদের জন্য জাস্টিফাইড হবে। এখন যেটা প্রশ্ন সেটা হলো যে আলটিমেটলি সামনে নির্বাচন নিয়ে অনেকেই অনেক ঘোলাটে করার চেষ্টা করছে, কিন্তু একটা জিনিস ক্লিয়ার, সাধারণ মানুষ কিন্তু নির্বাচন চাচ্ছে। এই নির্বাচন শুধু একটা দলকে ক্ষমতায় দেখার জন্য না, সাধারণ মানুষই চাচ্ছে যে একটা স্টেবিলিটি আসুক। এখন তো অনেক কিছুই মানুষের
একটা মানে টেনশনের মধ্যে আছে, মানুষ খুবই অসহায় অবস্থায় আছে। যে দেখেন ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসায়ীদের সাথে কথা বললে দেখা যাচ্ছে তারা ব্যাংকগুলোর করুণ অবস্থা, সাধারণ মানুষের হয়তো জোড়াতালি দিয়ে লাইফস্টাইল চলছে, কিন্তু একটা সরকার যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তখন সাধারণ মানুষ বুঝবে, তারা যে 2 মাস 2 বছর সময়ও নেয়, তারা বুঝবে যে না, ওনারা জিনিসটা গুছাতে গেলে আমরা সেই সুযোগটা দিতে হবে। তারা কিন্তু মানুষ কিন্তু সেটা সহনীয়ভাবে চিন্তা করে। কিন্তু যখন আপনি একটা অনির্বাচিত সরকার বেশি সময়ের জন্য চায়, তখন কিন্তু মানুষের মধ্যে একটা খুবই অস্বস্তিকর জায়গায় চলে আসে, অস্থিরতা তো আছেই। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কারণে এই সরকারকে কেউ সুযোগ আরও বাড়িয়ে দেওয়ার চিন্তা করছে, তারা বলছে শুধু সংস্কারের জায়গাটা, এই কথাটা বলছে না সংস্কার করার যে সুযোগটা ছিল ওনারা নিজেরাই এই সুযোগটা নষ্ট করে এত সময় নিলেন। আর কেন সময় নেওয়ার প্রয়োজন হবে? অ্যাট দ্য সেম টাইম সংস্কারের ওনারা যাত্রা শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ওনারা একটা সুন্দর প্রক্রিয়াতে শুরু করেছেন। পরবর্তী সরকার সেইটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, এর পরবর্তী সরকার এটা আরও একটু সুন্দর রূপ দেবে। এটা চলমান প্রক্রিয়াই শুধু না, এটাই হচ্ছে বাস্তবতা। সংস্কার আপনি একদিনে গিলিয়ে খাওয়াতে পারবেন না মেডিসিনের মতো, আবার সংস্কার আপনি বন্ধও রাখতে পারবেন না। আজকে যে সবাই ঐক্যমত্য নিয়ে যে সংস্কার করবে, 3 বছর পরে হয়তো দেখা যাবে সেই জায়গাটাতেও পরিবর্তনের প্রয়োজন হতে পারে। সো আপনি ওপেন মাইন্ডে কাজ করতে হবে, দেশকে ভালোবেসে কাজ করতে হবে, এবং যে কাজই করুন না কেন আলটিমেট উদ্দেশ্য থাকবে যে মানুষকে কষ্ট না দিয়ে, জনগণকে কষ্ট না দিয়ে দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবার ঐক্যমত্যভাবে কাজ করা। সো জাহিদ নওয়াজ খান, এখন চ্যালেঞ্জেস কি দেখেন আপনি ওকে, নির্বাচনের পথে? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে ঐকমত্য এই জায়গাতে পৌঁছানো, যে সবাই সব দল নির্বাচন চায়। ওকে, আমি ধরলাম যে সব দল নির্বাচন চায়, এই বিষয়ে ঐকমত্য আছে, যেটা আবার সেই শুরুর যে প্রশ্নটা ছিল নির্বাচনটা কবে হবে। সো এখন যদি আমার মনে হয় যে ঐকমত্য কমিশন যেটা কাজ করছে, এটার যদিও প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা, বাট এক্সিকিউটিভ চিফ হচ্ছেন এটার যিনি ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, অধ্যাপক আলী রিয়াজ। সো আমার মনে হচ্ছে যে এখানে যদি শেষ পর্যন্ত আমরা সমাধানে না আসতে পারি, কোনো দলগুলো যদি এইসব বিষয়ে বিশেষ করে পিয়ার নিয়ে যে এই যে ঝামেলাটা এটা মেটাতে না পারে, তাহলে হয়তো ওই প্রধান উপদেষ্টা হয়তো ওনাদের সঙ্গে আবার বসবেন, এবং আবার বসবেন যে জায়গাটা এখানে সমাধান হবে না সেটা তো ওইখানে সমাধান হতে পারে। এবং আমার মনে হয় যে এই যে চ্যালেঞ্জের জায়গাটা, যে এই জায়গাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার বিষয়ে সবগুলো দল একমত, সেক্ষেত্রে যেসব ডিটিগিটি সমস্যা থাকতে পারে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে উনি যদি সব দলের প্রধানদের সঙ্গে একটা বৈঠক করেন, এবং উনি যদি ওনার যেই আকাঙ্ক্ষাটা সেখানে আবার ব্যক্ত করেন, এবং যদি এটা বলেন যে আপনাদের যেসব বিষয়ে দ্বিমত থাকছে সেটা আপনারা রাখেন, আপনারা ইলেকশন করে সেটা ঠিক করেন, আমার সে সম্ভব। কেন সম্ভব বলি, যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আমাদের সরকার ছিল না। সো মানুষ যখন জানলো যে সরকার প্রধান হতে যাচ্ছেন ডক্টর ইউনূস, এর আগে সবাই ধরে নিচ্ছিলেন যে ঠিক আছে একটা সরকার তো হবে, এরকম একটা সরকার হবে। যখন নিশ্চিত হলো তখন কিন্তু মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু 2 রকম হয়ে গেল প্যারালাল। একটা হচ্ছে সরকারের কাছ থেকে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে ডক্টর ইউনূসের কাছ থেকে আকাঙ্ক্ষা, বিকজ অফ হিজ ডক্টর ইউনূস, হ্যাঁ, উনি অন্য একজন না। সো ওই জায়গা থেকে যেটা বলছিলেন সংস্কারের, যেটা আমি যদি পার্সোনালি বলি যে আমার এক্সপেকটেশনের জায়গা কী ছিল ব্যক্তিগতভাবে, যেহেতু উনি ডক্টর ইউনূস, আমার মনে হচ্ছিল জাতীয়ভাবে যাই হোক উনি 2টা জায়গাতে কাজ করবেন, স্বাস্থ্য খাতে কাজ করবেন, শিক্ষা খাতে কাজ করবেন। এই সব সংস্কারের জন্য তো পলিটিক্যাল পার্টিগুলোর কোনো আপত্তি ছিল না, চাইলে কিন্তু সম্ভব ছিল। হ্যাঁ, এই জায়গাগুলোকে এই 1 বছরের মধ্যে টাচই করেননি। রাইট, প্রথম কয়েক মাস গেল, কিন্তু গত 9 মাসে বা 8 মাসে তো এখানে কিন্তু অনেক কাজ করা সম্ভব ছিল। যাই হোক, তারপরেও ডক্টর ইউনূস বলে মানুষের, এবং ডক্টর ইউনূস বলেই কিন্তু যেটা হচ্ছে যে নির্বাচন যে সাধারণ ধরে নেওয়া হয়েছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আসছে, 3 মাস নয় 6 মাসের মধ্যে ইলেকশন হবে, বাট মানুষ এই যে তাকে সময়টা দিচ্ছে, এই সরকারকে সময় দিচ্ছে, এটা বিকজ অফ হিম। সো এটা উনিও ভালো বোঝেন, উনি ভালো বোঝেন বলেই উনি যেটা প্রথম যে বিষয়টা ছিল যে বলেছিলেন যে এপ্রিল থেকে জুন, তারপরে মানুষের আকাঙ্ক্ষা থেকে উনি বললেন যে বাই ফেব্রুয়ারি ইলেকশন হবে। ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে একটা ডেট মোটামুটি আমরা পেয়েছিলাম যে এই সময়ের মধ্যে নির্বাচন হবে। সো সেক্ষেত্রে আমার ধারণা এই চ্যালেঞ্জ অবশ্যই আছে, বাট সেই চ্যালেঞ্জটা উনি একটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা ন্যাশনাল কনভেনশন যদি করেন, এবং সেখানে এখান থেকে সমাধান আসা সম্ভব,
এবং ওই সমাধানের ক্ষেত্রে আমি যেটা আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে পার্টিগুলো এটার অংশ, সেই পার্টিগুলোর নাম্বার 1-কে নিয়ে ওনাকে বসতে হবে, নট নাম্বার 2, নাম্বার 3। সো যদি সবগুলো পার্টির নাম্বার 1-কে নিয়ে উনি বসেন, তাহলে সেই ইলেকশনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জের যেটা মেইন, যেটা যে কয়েকজনের আপত্তি আছে কয়েকটা দলের, সেটা সমাধান করা সম্ভব। বেস্ট পয়েন্ট ফর ফিরোজী। জি, আমিও আপনার সাথে আশাবাদী, এবং আসলে সমাধান ছাড়া তো কোনো গতি নেই। হ্যাঁ, একটা রাষ্ট্র ব্যবস্থায় কোনো কিছু ঝুলিয়ে রেখে দেশটাকে ধ্বংস করা এটা কারোই কাম্য না। এবং কনসেনসাস কমিশনের আলোচনা থেকে যতটুকু আমরা দেখেছি, বিভিন্ন বিষয়ে ঐক্যমত ছিল না মানুষের মধ্যে। একটা অনেকেই মনে করেছে যে ওনারা বসে বোধহয় ঝগড়াঝাটি করছে, আসলে তা না। ওখানে অনেক বিষয় রিজলভ হয়েছে, অনেক সমাধান হয়েছে, এবং বড় বড় বিষয় সমাধান হয়েছে। এবং যেটা শুরুতে আমি একটা বলেছিলাম যে কালচার অফ একসাথে বসে কথা বলার যে কালচারটা পরিবর্তন হলো, এটা কিন্তু মানে কেউ খাটো করে দেখলে হবে না। এখন নির্বাচন শুধু না, পুরো প্রক্রিয়ার একটা সমাপ্তি দরকার। ওনারা ঐক্যমত্য কমিশনের শুধু ঐক্যমত্য শব্দ না, এখানে এই পুরো সংস্কার প্রক্রিয়ার এই সরকার যে উদ্যোগটা নিয়েছে তার একটা সমাপ্তি হতে হবে, এবং এই সমাপ্তিটা নির্বাচনের আগেই হতে হবে। একটা সমাপ্তির অংশ হবে যে যেসব বিষয়ে বাস্তবায়ন যোগ্য বলে ওনারা চিহ্নিত করেছে, ওই দিনে মান্থ এটা ওনার ভিজিবল করে ফেলা, যাতে মানুষ বুঝতে পারে যে না আসলেই তো ওনারা যা কথা বলেছে, কথা রেখেছে। এটা যখন ভিজিবল হয়ে যাবে, তখন মানুষের মধ্যে এই সংস্কার আলোচনাটা কমে আসবে। ওনারা দেখবে যে আসলেই তো কাজ এগুলো হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন যে সবাই মিলে বসে আসলে একটা জায়গায় আসতে বাধ্য, শুধু না, আমার মনে হয় সবার গুড ইন্টেনশনও আছে। হ্যাঁ, কারণ 15 বছরের যে পোড় খাওয়া আমরা, এখান থেকে আমরা একটা অরাজক পরিস্থিতি ফেরত যাব, এটা কেউ চাইবে না। আমাদের নতুন জেনারেশনের ছেলে নেতৃত্বে যারা বিভিন্ন দলে আছে এবং বিশেষ করে এনসিপিতে কাজ করছে, ওদেরও আমার বিশ্বাস যে ওরাও বোঝে যে আলটিমেটলি রাষ্ট্র ব্যবস্থায় একটা শৃঙ্খলা না আসলে আলটিমেটলি কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে। তো ওরা আগামী দিনের দেশকে নিয়ে যাবে একটা জায়গায়। অন্যান্য দলগুলো অলরেডি তাদের নেতৃত্বের জায়গায় দেশটাকে একটা অবস্থানে নিয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে আমি মনে করি সব দিক দিয়ে পজিটিভ। ঐক্যমত না থাকাটাও একটা পজিটিভ, কারণ সবাই একসাথে ঐক্যমত সব কিছুতে হবে এটা আশা করা যায় না। এই জন্যই নোট অফ ডিসেন্ট শব্দটাও অ্যাড হয়েছে। আরেকটা বিষয় হলো যে একজন আরেকজনকে আমি এগ্রি টু ডিসএগ্রি, এই যে একটা আইডিয়াস, এই আইডিয়াসের মধ্য থেকেই আমরা একটা সমাধানে বেরিয়ে আসব। এবং আলটিমেটলি শুভবুদ্ধি সবার মধ্যেই আছে। একসাথে বসে ডক্টর ইউনূস সাহেব যখনই কথা বলবেন, আমার মনে হয় সবাই সলিউশনের দিকে যাবে, দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জাহিদ নওয়াজ খান এবং ব্যারিস্টার মঈন ফিরোজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি একমত যে নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই এবং নির্বাচনটা এখন পর্যন্ত ঘোষিত সময়ের মধ্যে আসলে করতে হবে, এবং জটিলতা যেটুকু দেখা যাচ্ছে সেটা নিরসন করবার জন্য ওনারা মনে করেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন, এবং সেটাই হয়তো যথেষ্ট হবে সংকট নিরসনের জন্য। এর বাইরে আমাদের মনোজগতের সংস্কারের কথা বলেছেন, দেশপ্রেমটার কথা ওনারা বলেছেন। দল এবং ব্যক্তির চাইতে যেন দেশটাকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে রাজনৈতিক নেতৃত্ব এবং দলভাবে তার উপরও গুরুত্ব আরোপ করেছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।